এখন আমরা দেখব চলতরিত অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নে আমাদেরকে একটা বর্তনী দেওয়া আছে এবং গ নাম্বার প্রশ্নে বলা আছে যে বর্তনীর চাবি এস খোলা অবস্থায় মূল প্রবাহ কত। এই চাবিটা কি খোলা ছিল, তাহলে বর্তনীর চাবিটা কোথায়, এই যে এস, এইটা হচ্ছে চাবি খোলা। তাহলে চাবি খোলা মানে হচ্ছে সুইচ বন্ধ, অর্থাৎ চাবি খোলা থাকলে সেখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাহলে এই বর্তনীর ক্ষেত্রে কি হবে, এই পজিটিভ প্রান্ত থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা এই দিকে আসার পরে এখানে এসে কারেন্টটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, দুইটা পথ পেয়ে দুইটা অংশে ভাগ হয়ে যাবে। একটা অংশ যাবে এই দিকে আর একটা অংশ যাবে এই দিকে। কিন্তু চাবিটা যখন খোলা থাকবে সেই খোলা অবস্থায় এই অংশের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কেন প্রবাহিত হবে না, কারণ চাবি খোলা মানে সুইচ বন্ধ। তাইলে কি হবে, চাবি খোলা থাকলে এই রোধ, এই রোধ, এই রোধ, এই অংশ, এই রোধগুলো কি অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ এই অংশ পুরাটাই অকার্যকর হয়ে যাবে। তখন এই অংশের ভেতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে চাবি খোলা অবস্থায় এই বর্তনীর চিত্রটা কেমন হইতে পারে আমরা একটু দেখবো যে তাহলে এই রোধটা কার্যকর থাকবে আর এই রোধটা কার্যকর থাকবে আর নিচে উৎসটা থাকবে আর কি, আর বাকি রোধ এই অংশটুকু অকার্যকর হয়ে যাবে, এই জন্য এই অংশটুকু আমাদের আর দরকার নেই। তাহলে লিখবো R1 সমান 40 আর R2 সমান সমান হচ্ছে 4, ছোট হাতের r ছিল 1 আর হচ্ছে এ ছিল হচ্ছে 9 ভোল্ট। তাহলে বলছিল যে চাবি খোলা অবস্থায় বর্তনীর মূল প্রবাহ কত। তাহলে আমরা চিত্র থেকে দেখতেই পারছি যে R1 আর R2 কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখতেই পারি যে RS সমান সমান হচ্ছে R1 প্লাস R2 সমান সমান হচ্ছে 40 প্লাস 4 সমান সমান হচ্ছে 44 ওহম। আর যেহেতু কারেন্ট বের করতে হবে, তাহলে কারেন্ট বের করার সূত্র হচ্ছে I সমান সমান E বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, কারণ অভ্যন্তরীণ রোধ আমাদেরকে দেওয়া আছে। আর বড় হাতের আর মানে এখানে বোঝাচ্ছে যে বর্তনীর তুল্য রোধ, তুল্য রোধটা কত, RS। তাহলে RS লিখছি। তাহলে E এর মান কত, E এর মান হচ্ছে 9 ভোল্ট আর RS এর মান আমরা পেয়েছি 44 প্লাস ছোট হাতের আর, ছোট হাতের আর মানে হচ্ছে 1। তাহলে 9/45। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে 9/45 সমান সমান হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা যে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা লাস্টে একটা লাইন লিখে দেবো, সেটা হচ্ছে যে বর্তনীর চাবি খোলা অবস্থায় মূল প্রবাহ হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। এখন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু খেয়াল করবো। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের বর্তনীর চাবি বন্ধ অবস্থায় 10 মিনিট তড়িৎ প্রবাহ চালানোর ফলে R4 রোধের ফিউজটি গলে যাবে কি। তোমার উত্তরের গাণিতিক বিশ্লেষণ দাও। ফিউজটি 300 জুল তাপে গলে যাবে। তাইলে যদি এসটা বন্ধ থাকে, এস বন্ধ মানে হচ্ছে সুইচ অন, তাইলে কি হবে, এখান দিয়ে বিদ্যুৎ চলবে, এখান দিয়ে বিদ্যুৎ চলবে। অর্থাৎ এই ক্ষেত্রে বাচ্চা এস বন্ধ অবস্থার ক্ষেত্রে এই রোধ, এই রোধ, এই রোধ, এই রোধগুলো কার্যকর, কারণ তখন এইগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাইলে আমাদেরকে কি বলছে যে R4 রোধের ফিউজটি গলে যাবে। এই যে R4 রোধ, এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটি গলে যাবে এখানে, এবং এই ফিউজটি কখন গলে, যখন ফিউজটি 300 জুল তাপে গলে যাবে। তাইলে আমাদেরকে এই R4 রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে সেইটা বের করতে হবে। যেহেতু R4 রোধটা কার্যকর এবং এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আর বিদ্যুৎ প্রবাহিত হলে এখানে একটা তাপ উৎপন্ন হবে, সেই তাপটা যদি 300 জুল বা 300 জুলের বেশি হয় তাহলে R4 এই ফিউজটা গলে যাবে, আর যদি 300 জুলের কম হয় তাহলে ফিউজটা গলে যাবে না। তাহলে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ফিউজটা গলে যায় কিনা। তাহলে আমাদের R4 রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে সেইটা বের করার সূত্র হচ্ছে H সমান সমান হচ্ছে I স্কয়ার RT। তাহলে এইটাকে আমরা পরবর্তীতে কিভাবে অ্যাপ্লাই করব সেটা পরবর্তীতে দেখব। এখন আমরা একটু চিত্রটা সমাধান করে নিই আগে, বর্তনীর মূল প্রবাহ কত এই অবস্থায় সেটা আগে বের করে নিই, তারপর আমরা এই সূত্রে যাব। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে R1 আর R2 শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখতে পারি যে RS1 সমান সমান হচ্ছে R1 প্লাস হচ্ছে R2 সমান সমান হচ্ছে 40 প্লাস 4 সমান সমান হচ্ছে 44 ওহম। এই রোধগুলো কিন্তু এখন কার্যকর। তাইলে আমরা একটু উপরে লিখে নিতে পারি এই কথাটা যে চাবি বন্ধ অবস্থায়, এর চাবি বন্ধ অবস্থায়, আমি একটু লিখে দিব তাহলে বুঝতে সুবিধা হবে। এর চাবি বন্ধ অবস্থায়, যদি চাবি বন্ধ থাকে তার মানে হচ্ছে সুইচ অন, আর সুইচ অন থাকলে বর্তনী, টোটাল বর্তনীতে কি বা এই অংশটুকুতে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে RS1, এখন এখান থেকে দেখা যাচ্ছে R4 আর R5 কিভাবে আছে, সমান্তরালে আছে। তাহলে আমরা লিখতেই পারি যে 1/R4 সমান সমান হচ্ছে 1/RP, 1/RP সমান সমান হচ্ছে 1/R
R4 প্লাস হচ্ছে 1/R5। তাইলে R4 এর মান হচ্ছে 15 আর R5 এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে লিখতে পারি যে 1/15 প্লাস হচ্ছে 1/10। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখান থেকে লেখা যাবে যে 15 ইন্টু 10 আর উপরে হচ্ছে 10 প্লাস হচ্ছে 15। এটা তো 1/RP এর মান, কিন্তু আমাদের দরকার RP এর মান। তাহলে আমরা যদি এটা এই পাশে উল্টা দেয় তাহলে ও পাশেও তো উল্টা যাবে। এখানে কিন্তু 1/RP ছিল আর এইটা বা এইটা ছিল, যেহেতু আমি শুধু RP লিখছি তাহলে এই পাশে কি উল্টায় দিতে হবে। যদি উল্টায় দেয় তাহলে কি হবে, উপরে যাবে 15 ইন্টু 10 আর নিচে আসবে হচ্ছে 10 প্লাস 15। তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে যে 15 আর 10 গুণন করলে আমরা উপরে পাই হচ্ছে 150 আর নিচে পাই হচ্ছে 10.20 পাঁচে 25। তাহলে 150 ভাগ হচ্ছে 25। তাহলে এখান থেকে কত আসে না সেটা দেখবো। 150 ভাগ হচ্ছে 25। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 6 ওহম। তাইলে এইটুক পেলাম হচ্ছে 6 ওহম। আবার এইটা আর এইটা মিলে রোধ হয়ে গেছে একটা, সেইটা কি, সেইটা হচ্ছে আরপি, অর্থাৎ R4 আর R5 মিলে আমরা পেয়েছি কি আরপি। আবার দেখা যাচ্ছে R3 আর আরপি আবার শ্রেণীতে আছে, তাইলে আমরা লিখতে পারি যে RS1 যেহেতু এটা ধরছি তাহলে এটা ধরবো RS2। RS2 সমান সমান হচ্ছে আরপি প্লাস হচ্ছে R3। আরপি প্লাস R3, আরপি মানে হচ্ছে আমরা পেয়েছি 6 প্লাস R3 মানে হচ্ছে 16। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 22 ওহম, অর্থাৎ 22 ওহম। তাহলে এখন আমরা বর্তনীর রোধগুলাকে তুল্য রোধ বের করে নিছি। এখন দেখবো যে এই বর্তনীর চিত্রটা কেমন হইতে পারে। আমরা R1 আর R2 মিলে পাইছি হচ্ছে RS1। তাহলে আমরা লিখতে পারি এইটা হচ্ছে আমাদের সেই RS1। আর আমরা নিচে কি পেয়েছি, এই R3 R4 R5 এই তিনটাকে মিলে আমরা পাইছি RS2। তাহলে আমরা লিখতে পারি যে RS2। তাইলে এখান থেকে আমাদের যেটা আসবে যে জাস্ট পরবর্তী চিত্রটা এরকম হবে। এইটা হচ্ছে আমাদের সেই RS1 আর এটা হচ্ছে আমাদের RS2 আর এটা হচ্ছে 9 ভোল্ট আর ছোট হাতের আর দেওয়া ছিল 1 ওহম। তাহলে এখন আবার দেখা যাচ্ছে যে RS1 আর RS2 এই দুইটা রোধ আবার সমান্তরালে আছে। তাহলে আমরা লিখতেই পারি যে 1/RP সমান সমান হচ্ছে 1/RS1 প্লাস হচ্ছে 1/RS2। তাহলে এখান থেকে লেখাই যায় RS1 এর মানটা হচ্ছে কত পেয়েছিলাম, 44 প্লাস RS2 এর মান পেয়েছিলাম 22। তাহলে এখান থেকে লেখা যাবে যে 1/RP সমান সমান হচ্ছে এদের যদি লসাগু করি, এইটুকুর যদি লসাগু করি তাহলে আমরা লিখবো যে 44 ইন্টু 22। তাহলে উপরে লিখবো যে 22 প্লাস 44। তাহলে আমরা যদি উল্টায় দিই, আমাদের দরকার তো আরপি এর মান, তাহলে আমরা যদি ওই পাশে উল্টায় দিই তাহলে এই পাশে উল্টায় দিতে হবে। তাহলে আরপি সমান সমান এই পাশে উল্টায় দিতে হবে, 44 ইন্টু 22 বাই হচ্ছে 22 প্লাস 44। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখবো যে 40 ইন্টু 22 40 ইন্টু 22 ভাগ হচ্ছে 44 প্লাস 22। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 14.67 সমান সমান হচ্ছে 14.67 ওহম। তাহলে এই বর্তনীর টোটাল তুল্য রোধটা হচ্ছে 14.67 ওহম। এই বর্তনীর আমরা তুল্য রোধ পেয়ে গেছি এই অবস্থায়, মানে এই চাবি বন্ধ অবস্থায় বর্তনীর তুল্য রোধটা কত, 14.67 ওহম। তাহলে চাবি বন্ধ অবস্থায় বর্তনীর টোটাল তড়িৎ প্রবাহ কত সেটা বের করবো। তাহলে আমরা জানি যে I সমান সমান E বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এখানে বড় হাতের আরটা কি, এখানে বড় হাতের আরটা কিন্তু বর্তনীর তুল্য রোধ। তাহলে টোটাল বর্তনীর তুল্য রোধ হচ্ছে আরপি। তাহলে আরপি প্লাস ছোট হাতের আর। তাহলে ই এর মান কত, ই এর মান হচ্ছে 9 আর আরপি, আরপি মানে হচ্ছে আমরা পেয়েছিলাম 14.67 প্লাস ছোট হাতের আর এর মান হচ্ছে 1। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পারবো হচ্ছে যে 9 ভাগ 14.67 প্লাস হচ্ছে 1। তাহলে এই জিনিসটাকে সমাধান করলে তাহলে এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে যে 0.574 অ্যাম্পিয়ার। তাইলে 0.574 অ্যাম্পিয়ার, অর্থাৎ চাবি বন্ধ অবস্থায় টোটাল বর্তনীর কারেন্টটা হচ্ছে 0.574 অ্যাম্পিয়ার। এখন আমাদের মেইন চিত্রে চলে যেতে হবে। মেইন চিত্রে কি ছিল একটু খেয়াল করতে হবে। চিত্রটা ছিল হচ্ছে এরকম, আমি চিত্রটা একটু এখানে আঁকাই নিই।
হ্যাঁ, আমাদের চিত্রটা আঁকানো হয়ে গেছে। এখন আমরা একটু চিত্রের দিকে তাকাবো যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটতেছে এখানে। এখান থেকে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে, আই পরিমাণ কারেন্ট, এবং সেই আই এর মানটা কত, 0.574 অ্যাম্পিয়ার। তাহলে আই পরিমাণ কারেন্ট এইভাবে আস্তে আস্তে এখানে এসে আইটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, দুইটা পথ পাবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তাইলে আমরা ধরে নিলাম উপরের দিকে যাচ্ছে হচ্ছে I1 পরিমাণ কারেন্ট এবং নিচের দিকে যাচ্ছে হচ্ছে I2 পরিমাণ কারেন্ট। এখন দেখা যাচ্ছে যে উপরের এই সম্পূর্ণ অংশটাতে কি I1 পরিমাণ কারেন্ট যাবে, আর এই দিকে কি আসবে, I2 পরিমাণ কারেন্ট। এখানে আস্তে আস্তে, এখানে কিন্তু প্রশ্নে বলা ছিল চাবি বন্ধ অবস্থায়। চাবি বন্ধ মানে হচ্ছে এই চিত্রটাতে কি হবে যে, সরি, হ্যাঁ, চাবি বন্ধ মানে হচ্ছে এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এর ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে I2 এখান থেকে প্রবাহিত হতে হতে এখানে কি আবার দুইটা পথ পাবে। তাহলে এই পর্যন্ত আসলো কি I2 এসে এখানে দুইটা অংশ পাবে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। তাহলে আমরা ধরে নিলাম যে I2 টা আবার ভাগ হয়ে যাবে। তাহলে ধরে নিলাম উপরের দিকে যাচ্ছে হচ্ছে I4 পরিমাণ কারেন্ট আর নিচের দিক দিয়ে যাচ্ছে হচ্ছে I5 পরিমাণ কারেন্ট। অর্থাৎ I2 এখানে এসে উপরের দিকে ভাগ হয়ে যাবে আর একটা হচ্ছে নিচের দিকে ভাগ হয়ে যাবে। তাহলে ধরে নিলাম উপরের দিকে যাচ্ছে I4 পরিমাণ কারেন্ট আর নিচের দিকে যাচ্ছে I5 পরিমাণ কারেন্ট। তাইলে আমরা টোটাল বর্তনীর কারেন্ট বের করতে পারছি। এখন তাহলে আমরা I2 টা বের করব, কারণ হচ্ছে যে আমাদের I4 টা লাগবে, আমাদের অ্যাকচুয়াল লাগবে হচ্ছে I4, কারণ R4 এর ভিতর দিয়ে আমাদেরকে দেখাইতে বলছে যে R4 রোধের ফিউজটি গলে যাবে কিনা, এই জন্য আমাদের I4 দরকার। আর আমাদের I4 বের করতে হলে আমাদের I2 আগে বের করে নিতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি বের করব, I2। যদি আমরা I2 বের করতে চাই তাহলে কি করতে পারি, তাইলে এখন আমাদের দরকার হচ্ছে I2 কারেন্টটা বের করা। তাহলে I2 কারেন্ট আমরা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের যে চিত্রটা লাগবে আমরা একটু আঁকায় নিচ্ছি। তাইলে এই দুইটা মিলে শ্রেণীতে ছিল, তাইলে আমরা এখান থেকে যে চিত্রটা পাচ্ছি সেটা হচ্ছে এই একটা রোধ ছিল উপরে আর এই একটা রোধ ছিল নিচে। তাইলে এদেরকে যদি আমি যুক্ত করে দেওয়ার পরে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই পজিটিভ প্রান্ত থেকে আই কারেন্ট বের হচ্ছে, আই কারেন্ট প্রবেশ করতেছে। এখানে আই দুইটা পথ পাবে, একটা যাবে এই দিকে I1 আর একটা যাবে এই দিকে I2। তাহলে এখানে রোডটা ছিল কত, এই রোডটা ছিল হচ্ছে RS1 আর এই রোডটা ছিল হচ্ছে RS2, যেটা আমরা আগেই বের করে নিচ্ছি আর কি। তাইলে মানে হচ্ছে এই যে এই টোটাল রোধ এইটুকু হচ্ছে RS1, এই সেই RS1, আর এইটুকু মিলে আমরা পাইছিলাম হচ্ছে RS2, এইটুকু মিলে আমরা RS2 পাইছিলাম, সেই RS2 হচ্ছে এইটা। তাইলে এখন আমাদেরকে বের করতে হবে I2। আমরা কিভাবে বের করি, যে এখানে লিখবো যে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে পাই, কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করে পাই, রুলস প্রয়োগ করে। আচ্ছা, তাহলে কারেন্ট ডিভাইডার রুলসটা কি, কারেন্ট ডিভাইডার রুলসটা হচ্ছে আমরা যে কারেন্টটা বের করব সেই কারেন্টের অপোজিট যে রোধটা থাকবে সেইটা উপরে বসে যাবে, আর নিচে হচ্ছে বাকি যে দুইটা রোধ সমান্তরালে আছে তাদের যোগফল ইনটু টোটাল কারেন্ট। তাহলে আমরা লিখতে পারি, আমরা বের করব হচ্ছে I2। তাহলে I2 সমান সমান হচ্ছে I2 যেহেতু বের করতেছে, I2 এর জন্য রোধ RS2, কিন্তু I2 এর অপোজিট রোধ হচ্ছে RS1, এর জন্য উপরে বসবে কত, RS1, আর নিচে হচ্ছে এই দুইটা সমান্তরালে আছে, তাহলে এই দুইটা নিচে যোগ হবে, RS1 প্লাস হচ্ছে RS2 ইনটু হচ্ছে বর্তনীর টোটাল কারেন্ট। টোটাল কারেন্টটা কত, টোটাল কারেন্টটা হচ্ছে I। তাহলে এখন এই মানগুলো আমরা একটু গুণন করে দেব। আমরা RS1 মানে কত পাইছিলাম, RS1 মানে পাইছিলাম 44 ইনটু বর্তনীর টোটাল কারেন্ট পাইছিলাম হচ্ছে 0.574। তাহলে RS1 মানে আমরা পেয়েছিলাম 44 প্লাস হচ্ছে RS2 মানে আমরা পাইছিলাম 14.67, সরি, RS2 মানে আমরা পেয়েছিলাম হচ্ছে 22। তাহলে এইটা ছিল আমাদের হচ্ছে 44 আর এইটা ছিল আমাদের 22 ওহম। তাহলে এখন এইটাকে যদি আমি সমাধান করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 40 ইন্টু 0.574 ভাগ হচ্ছে 40 প্লাস হচ্ছে 22, 40 প্লাস হচ্ছে 22। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে যে 0.382 অ্যাম্পিয়ার। এখান থেকে পাচ্ছি আমি 0.382 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে I2 এর মান, অর্থাৎ I2 সমান সমান 0.382 অ্যাম্পিয়ার। এখন অ্যাকচুয়ালি আমাদের দরকার কোনটা, সেটা আমি চিত্রটা আবার একটু এখানে ড্র করে নিব।
আচ্ছা, তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আই পরিমাণ কারেন্ট এই পজিটিভ প্রান্ত থেকে উৎপন্ন হয়ে এখানে এসে দুইটা ভাগ হয়ে গেছে, একটা I1 উপরের দিকে গেছে, I2 নিচের দিকে গেছে। তাহলে I2 এখানে এসে এখানেও ভাগ হয়ে যাবে। এইটা ছিল হচ্ছে R1, এইটা ছিল R2, এইটা ছিল R3, এইটা ছিল R4 আর এইটা ছিল R5। এখানে I2 টা কি হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে একটা যাবে উপরের দিকে, একটা নিচের দিকে। তাহলে আমি ধরে নিলাম উপরের দিকে যাচ্ছে হচ্ছে I4 আর নিচের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I5। আমাদের দরকার কি I4 এর মান। তাহলে একইভাবে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলসটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে লিখতে পারবো যে I4, তাহলে I4 সমান সমান এখান থেকে লেখা যাবে যে যেহেতু আমরা I4 বের করবো তাহলে I4 এর অপোজিট রোধ হচ্ছে R5, তাহলে R5 টা উপরে বসে যাবে আর নিচে হচ্ছে R4 প্লাস হচ্ছে R5। তাহলে R4 প্লাস হচ্ছে R5 ইন্টু এখানে কোন কারেন্টটা গুণন হবে, মানে এই অংশের জন্য মোট কারেন্ট কিন্তু I2, তখন কিন্তু আর I গুণন হবে না, কারণ এই I2 টা এসে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, আবার পরে এরা মিলিত হয়ে কিন্তু I2 আকারেই বের হবে। এই যে I2 এসে এখানে এইদিকে একটা গেল, এইদিকে একটা গেল, I4 আর I5, আবার যারা যখন এখানে এসে মিলিত হবে তখন কিন্তু তারা I2 আকারেই বের হবে। তাহলে এই অংশের জন্য টোটাল কারেন্ট হচ্ছে I2, তাহলে আমরা I2 লিখলাম। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, R5 এর মান ছিল কত, 10, R5 এর মান ছিল হচ্ছে 10 আর R4 প্লাস হচ্ছে R4 এর মান ছিল হচ্ছে 15 প্লাস হচ্ছে 10 ইন্টু I2 মানে আমরা পেয়েছি কত, 0.382। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট 10 ইন্টু 0.382 ভাগ হচ্ছে 15 প্লাস 10, 15 প্লাস হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে 0.1528, 0.1528 এত অ্যাম্পিয়ার I4 এর ভিতর দিয়ে এই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন আমাদের প্রশ্নে কি বলা ছিল যে R4 রোধের ফিউজটি গলে যাবে কিনা, R4 রোধের ফিউজ, এখানে একটা ফিউজ ছিল, এই যে সেই ফিউজটি গলে যাবে কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে সেইটা যদি আমাদেরকে দেখাতে হয় তাহলে এখানে কিভাবে দেখাতে পারে, আমাদের যেহেতু R4 রোধে উৎপন্ন একটা তাপের কথা বলা দিয়েছে যে এই তাপে ফিউজটি গলে যাবে, তাহলে R4 রোধের ভিতর দিয়ে যেহেতু এখানে বিদ্যুৎ যাচ্ছে তাই এখানে তাপ উৎপন্ন, এবং সেই উৎপন্ন তাপটা কত সেটা আমরা বের করবো। তাহলে আমরা সূত্র জানি যে H সমান সমান I স্কোয়ার আর টি, কিন্তু আমরা এটা কার জন্য বের করছি, R4 রোধের জন্য। তাহলে R4 রোধের জন্য উৎপন্ন তাপ, R4 রোধের জন্য উৎপন্ন তাপ H সমান সমান, আমরা H প্রাইম দিয়ে এটাকে H প্রাইম সমান সমান R4 রোধের ভিতর দিয়ে কোন কারেন্ট যাচ্ছে, এই যে I এর পরিবর্তে লিখবো I4 হোল স্কয়ার ইনটু I, এটা রোধটা কত, R4, তাহলে R4 ইনটু হচ্ছে টি। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে লিখবো যে R4 হোল স্কয়ার, R4 মানে কত, I4 মানে কত, I4 মানে হচ্ছে 0.1528, এইটার উপরে হোল স্কয়ার ইনটু R4, R4 মানে হচ্ছে 15 ইন্টু সময়টা দেওয়া ছিল কত, 10 মিনিট, তার মানে হচ্ছে 10 ইন্টু 60 এত সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে লিখতে পারি যে অ্যান্সার হোল স্কয়ার ইন্টু 15 ইন্টু 10 ইন্টু 60, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 210.13, 210 পয়েন্ট হচ্ছে 13, 210.13 এত জুল। তাইলে আমাদেরকে বলা ছিল যে 300 জুল তাপে ফিউজটি গলে যাবে, ফিউজটি ফিউজটি 300 জুল তাপে গলে যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে অতএব H সমান সমান হচ্ছে 300 জুল এবং H প্রাইম সমান সমান হচ্ছে 210.13 জুল। তাহলে এখানে বড় হচ্ছে H গ্রেটার দেন H প্রাইম, মানে যদি আমাদের এই উৎপন্ন তাপটা যদি 300 জুলের থেকে বেশি হতো বা 300 জুল হইতো তাহলে ফিউজটি গলে যেত। যেহেতু এই উৎপন্ন তাপটা 300 জুলের থেকে কম, অর্থাৎ ফিউজটি গলে যাবে না, 300 জুলের থেকে কম মানে ফিউজটি গলে যাবে না। তাহলে অতএব আমরা লিখবো যে ফিউজটি গলে যাবে না।